নদীর ধারে সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম। সেই গ্রামের এক প্রাচীন বাড়িতে বাস করে হরনাথ চক্রবর্তীর পরিবার। দুই ছেলে, দুই বউ আর সংসারের হাজারো হাসি কান্না। বাইরে থেকে সুখী পরিবার মনে হলেও ভিতরে ভিতরে জমে উঠছে অশান্তির কালো মেঘ। মেঘলা মা, এত সকালে উঠে উঠোন ঝাড়ু দিচ্ছিস কেন? একটু বিশ্রাম নে মা। প্রতিদিনই ভোর থেকে তোকে শুধু কাজ করতেই দেখি। না মা, এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। বাড়িঘর পরিষ্কার থাকলে মনও শান্ত থাকে, আর সংসার তো নিজেরই। নিজের বাড়ির কাজ করতে কোনো কষ্ট লাগে না। আবার শুরু হয়ে গেল। ভোরবেলায় এত আওয়াজ করে লোক দেখানি ঝাড়ু দেবার কি দরকার? মানুষের ঘুমেরও তো দাম আছে। আমি তো আস্তে আস্তেই ঝাড় দিচ্ছিলাম ঝুমা। আপনি যা করেন সবই লোক দেখানো। সবাইকে দেখাতে চান আপনি খুব ভালো। ভোরবেলা থেকে উঠে ঘরের সব কাজ একাই করেন। আরে ছোট বৌমা, কি হচ্ছে এসব? চুপ করো, যাও নিজের কাজ করো গিয়ে। সকাল থেকে এখনো এক কাপ চাও পেলাম না। মেঘলা, চা হয়েছে? হ্যাঁ, এই নিয়ে আসছি। আসলে রান্নাঘরে খাবার তৈরি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তাই তোমার চাটা নিয়ে আসতে আজকে একটু দেরি হলো। ওহ, কোনো ব্যাপার নয়। তুমি একা হাতে রান্না বান্না সব দিক করছো, তো দেরি তো একটু হবেই। দেরি হয়েছে যখন, দেরি করেই না হয় চা খাই। জুমা, আমার জন্য লুচি ভেজেছ? তোমাকে যে বললাম আজকে গরম গরম লুচি আর তার সাথে একটু আলুর দম করো। খুব খেতে মন চাইছে। এখনো কি হলো না? আমি কি সারাদিন রান্নাঘরে থাকব? বড় বউ তো আছেই, তাকে গিয়ে বলো আমি কিছুই করতে পারবো না। মা, সংসারে সবাই মিলে মিলেমিশে কাজ করলে তবেই সংসার সুখের হয়। শুনুন মা, আমি এখানে কারোর দাসী হয়ে আসিলি। মেঘলা বৌদি, আমরা পাড়ার লোকেরা সবই জানি যে তুমি বাড়িতে এত কাজ করার পরেও ঝুমা বৌদি শুধুই প্রতিদিন ঘরে ঝগড়া ঝামেলা করে। আমরা তো বাড়ি থেকে শুনতে পাই, আর পাড়ার লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করি যে দেখো, ঝুমা বৌদি কিছু কাজও করে না, আবার যে ঘরের সব কাজকর্ম করে তাকেও সবসময় অপমান করে। তুমি এত অপমান সহ্য করো কিভাবে? সংসারে ধৈর্য না থাকলে সংসার টেকে না পিয়ালি বোন। রাগ দিয়ে শুধু আগুন বাড়ে। ও রাগ করবে, আবার আমিও যদি রাগ করি, তাহলে সংসারে তো শান্তি ফিরে আসবে না। আর প্রতিদিন যদি ঘরে অশান্তি করা হয়, তাহলে সংসারে লক্ষ্মী থাকবে না। তাই চুপচাপ থেকে সংসারে শান্তি ফিরিয়ে আনাই বাড়ির বউদের ধর্ম। সত্যি মেঘলা, তোমার মতন বউয়ের কাছ থেকেই আমাদের পাড়ার সব বউদের শিক্ষা নেওয়া উচিত। তাহলে আমাদের সংসারেও সবসময় সুখ শান্তি বজায় থাকবে। আমি এখন আসি গো, জল নিতে এসে অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি যাই। কেন গো বৌদি, একটু দাঁড়াও না, আমাদের সাথে কিছুক্ষণ গল্প করো। আসলে তোমার সাথে কথা বলতে আমাদেরও খুব ভালো লাগে। না পিয়ালি বোন, দাঁড়ালে হবে না, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে। কিন্তু মেঘলা বৌদি, আমি বলছিলাম যে তুমি তো এতদিন ধরে চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছ, তারপরেও তো ঝুমা বৌদি তোমাকে সবসময়ই কষ্ট দেয়। সময় এলে ও একদিন না একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে। শুনে রাখুন সবাই, আমি কিন্তু গরিব ঘরের মেয়ে না। আমার বাবার অনেক জমি জমা আছে। আমি সারাদিন কাজ করার জন্য জন্মাইনি। আমি যখন বাপের বাড়িতে ছিলাম, এক গ্লাস জলও নিজেকে নিয়ে খেতে হতো না। আর এখানে আপনারা আমাকে বলেন কিনা কাজ করতে। মানুষকে টাকা দিয়ে বিচার করা ঠিক নয় ঝুমা। আর এইটা তো শ্বশুর বাড়ি, এখানে তো সবার সাথে মিলেমিশে একটু কাজকর্ম করতেই হয়। ঘরের একটু আড্ডু কাজ করলে দেখবি তোরও মনটা অনেক ভালো লাগবে। আপনি তো বড় বড় কথা বলবেনই, কারণ আপনার বাপের বাড়ির যা অবস্থা, জমি জমা তো কিছুই নেই। ঝুমা, আজকে তুমি আমার বৌদিকে তার বাপের বাড়ি নিয়ে কথা শোনালে। আজ পর্যন্ত এই বাড়িতে কেউ এই কথা বলেনি। বৌদি কিছু বলে না তার মানে এই নয় যে তুমি বৌদিকে সবসময় অপমান করতে থাকো।
আসলে বৌদি চায় না যে সংসারে অশান্তি হোক, তাই বৌদি সবসময় চুপ করে থাকে। একমাত্র তুমিই ঘরে অশান্তি করো। তোমার কাছে তো সংসারের কোনো দাম নেই, তোমার জেদটাই আগে। আর কোনোদিন যেন তোমার মুখ থেকে এই ধরনের কথা না শুনতে পাই। একদিন সন্ধ্যাবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পাওয়া গেল। মেঘলা দরজা খুলতে দেখতে পেল একজন সাধু বাবা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, মা, একটু জল আর কিছু খাবার পাওয়া যাবে? আমি খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আসুন বাবা, ভিতরে আসুন। এই রাতে অচেনা লোককে বাড়িতে আনছো? চোর না ডাকাত তার কোনো ঠিক নেই, একেবারে বাড়ির মধ্যে নিয়ে চলে এলো। আমি পথের মানুষ মা, শুধু একটু ভাত আর আশ্রয় চাই। বাইরে বৃষ্টি পড়ছে, আজকের রাতটুকু একটু আশ্রয়ের জন্য এসেছি। আপনি বসুন বাবা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সাধু বাবা বাড়ির চারদিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মেঘলা সাধু বাবাকে খাবার ও জল এনে দেয়। এই বাড়ির মাটির নিচে বহু বছরের গোপন রহস্য লুকিয়ে আছে। আপনি সব কি বলছেন বাবা? কি সেই রহস্য বাবা? এই ব্যাপারে আমাদেরকে বলুন। সময় এলেই সব জানতে পারবে, তবে এখন একটু সাবধানে থাকবে, সামনে বড় বিপদ আসছে। পরের দিন সকালে সাধু বাবাকে আর দেখতে পাওয়া গেল না এবং শুনতে পাওয়া গেল সরস্বতী দেবীর চিৎকার। হাই গো, আমার সোনার হার কোথায় গেল? আমি কালকে হারটা গলা থেকে খুলে জানালার কাছে রেখেছিলাম। এখন সকালে গিয়ে দেখছি কোথাও হার নেই। আমি জানি হারটা কে নিয়েছে। কে নিয়েছে? ঘরে দিদির মতো এত বড় একটা চোর থাকতে আর কে নেবে? এটা দিদিরই কাজ। আমি চুরি করিনি। নিজের ঘরের জিনিস আমি কেন নেব? আমি কখনো চুরি করতে পারি না। শেষ পর্যন্ত বড় বৌমা, আমি তো তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। তুমি চাইলেই আমি তোমাকে ওইটা দিয়ে দিতে পারতাম, চুরি করার কোনো দরকার হতো না। না মা, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আসলে কি বলুন তো মা, গরিব ঘরের মেয়ে তো সুযোগ পেয়ে লোভ সামলাতে পারেনি। ঝুমা, প্রমাণ ছাড়া এমন কথা বলবে না। তুমি যেমন এ বাড়ির বউ, মেঘলাও কিন্তু এ বাড়িরই বউ। ভুলে যেও না, ও এই বাড়ির বড় বউ। যখন দেখবেন হারটা ওর ঘর থেকেই বেরোবে, তখন বুঝতে পারবেন যে আমি সত্যি কথাই বলছিলাম। ও সরস্বতী দিদি, তোমাদের বাড়িতে কি এমন হয়েছে? কি নিয়ে এত চেঁচামেচি? কিছু কি হারিয়ে গেছে? আমি দেখেছি একটা কাক মুখে কিছু নিয়ে উড়ে যাচ্ছিল, দেখতে পেলাম সূর্যের আলোয় খুব চকচক করছিল। কাকটা যেই পথে গেছে সেই পথে তারা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করতে, তারপর উঠোনের পাশে হারটা পড়ে থাকতে দেখতে পায়। হায় ভগবান, আমরা নির্দোষ মানুষকে দোষ দিলাম। আমার বড় বৌমার মতন মানুষ হয় না, আর আজকে আমি তাকেই ভুল বুঝলাম। মেঘলা কোনো প্রতিবাদ না করে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তুমি কোনো প্রতিবাদ করলে না কেন? সংসারে সব কথার জবাব দিলে সম্পর্ক ভেঙে যায়। চুপ করে থাকলে তার উত্তর সময় দিয়ে দেবে। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না জেনে তোমার উপর দোষ দিয়েছি। আসলে ছোট বৌমা সবসময় তোমাকে হিংসা করে, তাই সবকিছুতেই তোমাকেই দোষী করে। না মা, আপনি গুরুজন হয়ে ক্ষমা চাইবেন না। কিছুদিন পর গ্রামের মহাদেব মুখার্জি হরনাথের কাছে জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে তাদের বাড়িতে আসে। হরনাথদা, আপনার জমির কাগজ নিয়ে সমস্যা হয়েছে। এতদিন ধরে যেই জমি চাষ করে যাচ্ছেন, আপনাকে দেখতে হবে না যে সেই জমিটি আদেও আপনার কিনা?
কেন মহাদেব, কি হয়েছে? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। জমিকার মানে কোন জমির কথা বলছো? পূর্ব মাঠের যেই জমিটা তুমি এখন চাষ করছো, আমি সেই জমির কথাই বলছি। পুরনো নথিতে অন্য কারোর নাম আছে। কি করে এই জমি অন্য কারোর হবে? এই জমি তো আমার বাবার কেনা জমি। এই জমিতে আমরা এত বছর ধরে চাষ করছি, আর তুমি এখন বললেই হলো? কোথা থেকে এসব কথাবার্তা শুনে আসো? তোমার কাছে কোনো প্রমাণ আছে কি? হরনাথ দা, আমি তোমাকে মিথ্যা বলবো কেন? দেখো, আমার কাছে এই পর্চা আছে। এতে এই জমির মালিক আমার বাবা ছিলেন, তাই বর্তমানে এই জমির মালিক আমি। সেই দিন উঠোনে কারোর পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। মেঘলা ঘরের ভিতর থেকে চিৎকার করে ওঠে, কে ওখানে? কে আছো? সাড়া দিচ্ছ না কেন? মেঘলা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে একটা ছায়া সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মেঘলার চিৎকার শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় বারান্দার মাটি খোঁড়া রয়েছে। পাশে পড়ে রয়েছে একটি অনেক পুরনো কাঠের সিন্দুক। এটা এখানে কিভাবে এলো? আমি বাইরে মাটি খোঁড়ার মতন একটা শব্দ পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে সেই শব্দটা শুনে হঠাৎ বাইরে বের হতেই কেউ একজন ছুটে পালিয়ে যায়। আমার মনে হয় কেউ এখানে এসেছিল এই সিন্দুকটা চুরি করার জন্য। কিন্তু এখানে সিন্ধুক এলো কোথা থেকে? আর এর ভিতরে কি বা আছে? তখন সেখানে সাধু বাবা চলে আসেন এবং তিনি বলেন, এই সিন্দুক তোমাদের ভাগ্য বদলে দেবে। এতদিন তোমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ, এই সিন্দুকই তোমাদের সেই সমস্যার সমাধান ঘটাবে। হরনাথ যখন সিন্দুকটি খুলল তখন দেখতে পেল ভিতরে রয়েছে পুরনো দলিল, কিছু গয়না আর একটা চিঠি। এই চিঠির লেখা তো আমার বাবার হাতের লেখা। চিঠিতে লেখা ছিল, মহাদেব মুখার্জির বাবা একসময় প্রতারণা করে জমি দখলের চেষ্টা করেছিলেন। তাহলে এতদিন আমরা প্রতারণার শিকার ছিলাম? কয়েক মাস আগে মহাদেব মুখার্জি আমাদের বাড়িতে এসে আমাদের জমিকে তার জমি বলে প্রমাণিত করল। সবই তাহলে প্রতারণা? তাই তোরে গোপাল, মহাদেব এসে আমাকে যেভাবে পর্চা দলিল দেখিয়ে গেল, আমি তো তারপর থেকেই সেই জমি ছেড়ে দিয়েছি। এই 6 মাস একভাবে ওই চাষ করে যাচ্ছে জমিটা। এত বড় একটা ষড়যন্ত্র! যদি না এই সিন্দুক পাওয়া যেত, তাহলে আজকে জানতেই পারতাম না যে এই জমির মালিক আমরাই। নকল দলিল পর্চা নিয়ে আমাদেরকে দেখিয়ে জমি দখল করা, ওর বার করে দেব। এর পরের দিন সকালেই আমি গ্রামের মোড়লের কাছে এই বিষয়ে নালিশ জানাবো এবং সালিশি সভা বসাতে হবে। সাধু বাবা, আপনি তাহলে এই বিপদের কথাই বলেছিলেন, আমরা কেউ বুঝতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ। হরনাথ গ্রামের মোড়লকে মহাদেব মুখার্জির জমি দখলের ব্যাপারে সব কথা বলে। এই সবকিছু মিথ্যে। এই জমি আমার। তাহলে এই দলিলগুলো কি? দলিল তো আর মিথ্যা বলবে না। এই কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে যায়। আসল সত্য সবাই জানতে পারে এবং হরনাথ তার জমি ফিরে পায়। সিন্ধুকে পাওয়া গয়নাগুলো আগে ভাগ করতে হবে, না হলে মা কোন দিন তার আদরের বৌমাকে সব দিয়ে দেবে। লোভ করলে মনের শান্তি নষ্ট হয় ঝুমা। ওই গয়নাগুলো মায়ের কাছেই থাক। ওটা আমাদের কারোর মধ্যেই ভাগাভাগি করার দরকার নেই। শোনো, আজকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। তোমার মায়ের কাছে তো তোমার বড় বৌদি আদরের বৌমা, আর আমার কোনো দাম নেই এই বাড়িতে। দেখো ঝুমা, তুমি সব সময় শুধু টাকা আর অহংকার বোঝো। সেই রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঝুমা তখন রান্নাঘরের ভেতরে ছিল। প্রবল ঝড়ের দাপটে রান্নাঘরে আগুন লেগে যায়। ঝুমা চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, ঘরের মধ্যে আগুন লেগেছে। মেঘলা নিজের জীবন বিপদে ফেলে ঝুমাকে বাঁচায়। আমি তোমার এত ক্ষতি করতে চেয়েছি, তবুও তুমি আমাকে বাঁচালে? তুমি আমাকে তোমার শত্রু মনে করনি? আমাকে ক্ষমা করে দাও দিদি। সংসারে রাগ থাকতে পারে, কিন্তু শত্রুতা থাকা উচিত না।
তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। সংসারে মিলেমিশে থাকলে সংসার সুখের হয়। মা, আজ থেকে আমি সংসারের সব কাজ শিখব। আমিও দিদির সাথে হাতে হাত লাগিয়ে সংসারের সব কাজ করব। আজ আমার সংসারটা সত্যি পূর্ণ হলো। আজ আমার মহা আনন্দের দিন। দুর্গাপূজার আনন্দে পুরো গ্রাম মেতে উঠেছে। গ্রামের মেয়ে ও বউদের সঙ্গে মেঘলাও সেখানে ঠাকুর দর্শনে যায়। সেখানে পিয়ালি মেঘলাকে বলে, মেঘলা বৌদি, তোমার ধৈর্যের জন্যই এই পরিবার বেঁচে গেল। দিদি, তুমি শুধু এই বাড়ির বড় বউ নও, তুমি এই বাড়ির আসল লক্ষ্মী। সংসার টিকে থাকে ধৈর্য, ভালোবাসা আর ক্ষমার ওপর। সেই গ্রামের মানুষ আজও বলে, দুই বউয়ের সেই সংসারে ঝগড়া ছিল, কান্না ছিল, রহস্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত জিতেছিল ভালোবাসা।